সকালবেলা হাওড়া স্টেশনে 14 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, যাব দেউলটি। হাওড়া থেকে যারা দেউলটি যাবেন তারা হাওড়া থেকে খড়গপুর বা মেদিনীপুর লোকাল ধরে নেবেন, ভাড়া নেবে 15 টাকা। আর যারা ওদিক থেকেও আসবেন খড়গপুরের দিক থেকে, তাদের নামতে হবে দেউলটি স্টেশনে। 10টা 30-এ ট্রেন ধরবো, এখনও ট্রেন দেয়নি, দেখি ট্রেন কখন দেয় আর কখন গিয়ে পৌঁছাই ওখানে। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 14 নম্বর প্ল্যাটফর্মে। স্টেশন থেকে ট্রেন ছাড়লো, ছেড়ে আস্তে আস্তে করে বেরোচ্ছি, দেখা যাক ওখানে কখন গিয়ে পৌঁছায় দেওয়ালটিতে। হাওড়া স্টেশন দিয়ে বেরোচ্ছি আস্তে আস্তে করে। অবশেষে এসে পৌঁছালাম 1 ঘন্টা 40 মিনিট পর দেউলটি স্টেশনে। 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ট্রেন। দেউলটি, এবার আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে এবার দেখি ওখান থেকে কী কী ব্যবস্থা আছে, তারপরে উঠবো। দেউলটি থেকে বেরিয়ে স্টেশন থেকে বাজারের মধ্যে থেকে এসে এই ফ্লাইওভার আছে, এই ফ্লাইওভারটা ক্রস করে সব এখানে টোটো দাঁড়িয়ে আছে। তো এই টোটো করে আমরা যাব, টোটোতে ভাড়া লাগবে 20 টাকা। এই যে ফ্লাইওভার, কতক্ষণ লাগবে? আচ্ছা, টোটোতে ওই 7-8 মিনিট লাগবে বলছে। আচ্ছা, তো দেখি আমরা বসে, এই দিকটাতে পুরো বাজার, স্টেশনের এদিকে, তো টোটোতে উঠি দেখি কতক্ষণ লাগে। এসে পৌঁছালাম শরৎকুটিতে, টোটোতে লাগলো 8 মিনিট, 20 টাকা ভাড়া। তো ঠিক উল্টো দিকেই রূপনারায়ণ নদী, এই দেখুন রূপনারায়ণ নদী, যাব পরে দেখাবো। আর বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছি, তো এবার ঢুকবো বাড়ির ভেতরে। তো সরস্বতী মন্দির, ঢুকেই বাদিকে পড়বে বাগান, ওনার মূর্তি। দেউলটিরা খুবই দ্রষ্টব্য স্থান। সকালে 10টা থেকে 12টা। আচ্ছা, সকালবেলা 10টা থেকে 12টা পর্যন্ত খোলা থাকে, তারপরে আবার দুপুরে 1টা থেকে 3টে, আবার 3:30 থেকে 5টা। আচ্ছা, এটা লিখতেন, এটা ওনার লেখার ঘর ছিল। সামনে চেয়ারটা লক্ষ্য রাখুন, চেয়ারটা বসতেন, টেবিলে খাতা রাখতেন, আর জানলাটা খোলা থাকতো। বাইরে যে বাঁশ গাছ পাঁচিলটা দেখছেন ওটা ছিল না। রূপনারায়ণ নদী খেতে বইত। 2 নম্বর রাখি লক্ষ্য রাখুন ওনার জুতো। ইজি চেয়ারে কনে লক্ষ্য রাখবেন ওনার লাঠি। আর ইজি চেয়ারে নিচে যে মৃত্যু শয্যা ছবিটা দেখছেন শরৎচন্দ্রের গীতাপক্ষে শ্রী হিরণময়ী দেবী। শরৎচন্দ্রের মৃত্যুর পরও উনি এই বাড়িতে 23টা বছর কাটিয়েছিলেন। ওনার ছোট ভাই প্রকাশচন্দ্র চট্টোপাধ্যায়, ওনার ছোট ভাইয়ের ছবি। এই লেখাটা লিখলেন, লিখে পাশের ঘরটা যান বললেন। ওই কাঠটার কাছে গিয়ে দাঁড়ানো, ওটা বৈঠকখানা, ওখানে বসে সব বিপ্লবীদের মিটিং হতো। নেতাজি এসেছিলেন দুবার, রাসবিহারী বসু, বিপিন বিহারী গাঙ্গুলি, চিত্তরঞ্জন দাস, বাঘাযতীন নদীপথে আসতেন, হারকিন লণ্ঠন জ্বালিয়ে ঘরে বসে মিটিং। ডান দিকে একটা ঘড়ি চলছে, লক্ষ্য রাখুন 100 বছর আগেকার ঘড়ি। একদিন দম দিলে 7 দিন চলবে। আলমারিতে যে বইগুলো রয়েছে উনি পড়াশোনা করতেন। আর সোজা যে ছবিটা রয়েছে সাদা ফ্রেমের পাশে বাঁধানো ছবি, এটা নাতি নাত বইয়ের ছবি।
সামনে সোফা উনি বসতেন, ওটা বেলজিয়াম কাচের আয়না। এটা লিখতেন, এটা ওনার লেখা থাকতো, বাইরে বাসকার পাশে বইতো। বলবে না? 2 নম্বর এটা হচ্ছে চিকিৎসা ঘর, উনি বিনা পয়সায় গরিব দুঃখীদের হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। চরকা রয়েছে লক্ষ্য রাখুন। হাওড়া জেলা কংগ্রেস উনি প্রেসিডেন্ট ছিলেন, তখন জাতীয় কংগ্রেসের সিম্বলটি যে চরকা, এই যে ইজি চেয়ারটা রয়েছে উনি বসে চিকিৎসা করতেন, গরিব দুঃখীদের বিনা পয়সায় হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। আর এই যে পাশে রয়েছে সেটাতে উনি ময়ূর পুষতেন, এখন ময়ূর রাখা নিষেধ, তাই ময়ূর রাখা হয় না। এখানে ঠাকুর রয়েছে লক্ষ্য রাখুন। এই খাঁচায় উনি ময়ূর পুষতেন, কিন্তু এখন যেহেতু ময়ূর পোষা যায় না, সেহেতু এই খাঁচা এখন ফাঁকা রাখা হয়েছে। এখানে ঠাকুর রয়েছে লক্ষ্য রাখুন, রাধাকৃষ্ণ ঠাকুর রয়েছে, আলমারিতে ওষুধ রয়েছে লক্ষ্য রাখুন। রাধাকৃষ্ণ ঠাকুরের পাশে লক্ষ্মীর হাঁড়ি রয়েছে, আলমারিতে ওষুধ রয়েছে, উনি হোমিওপ্যাথি চিকিৎসা করতেন, গরিব দুঃখীদের বিনা পয়সায়। আমার পরিচয়টা দিয়ে স্টার্ট করুন। এটা স্টার্টই আছে আমার। কি খুলে গেছে নাকি? না, এটা লাগবে না। আমার নাম টুবাইপতি, আমরা বংশ পরম্পরা ধরে এবারই দেখাশোনার দায়িত্বে রয়েছে। ওনার নাতি থাকেন কলকাতা কসবায়, নাতির নাম জয় চট্টোপাধ্যায়। উনি আমার বাবার উপর এবারই টোটাল দায়িত্ব দিয়ে রেখেছেন। আমার সাথে যোগাযোগ করতে হলে আমার যোগাযোগের নাম্বারটি হলো 8537998629। যারা রূপনারায়ণের ধরে পিকনিক ও হোমস্টের জন্য যোগাযোগ করতে পারেন। এটা হচ্ছে ধানের গোলা, আর টালির চালা ঘরটা হচ্ছে ঠাকুর ঘর, আর তখনকার দিনে বাথরুমটা হচ্ছে বাড়ির বাইরে। এইখানে রান্নাঘর ছিল দোতলা 78 বনের, রান্নাঘরটা পড়ে যেত, তারপর রান্নাঘরটা তৈরি হয়নি, ফাঁকা জায়গাতে আস্তে আস্তে ওপরে যাবেন। ওই যে ইন্টারভিউতে দেখেছেন না, ওটা আমার। তো এবার আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাচ্ছি। একতলা শেষ হলো দেখা, এবার দোতলায় যাচ্ছি। দোতলায় বেডরুম, এইখানে বসার জায়গা, আর এইটাও একটা বেডরুম, মানে দোতলায় পাশাপাশি দুটো বেডরুম। এখানে লিখেছিলেন উনি অভাগীর স্বর্গ, বামুনের মেয়ে, পল্লী সমাজ, শ্রীকান্তের চতুর্থ পর্ব, কমললতা। শেষ লেখা হচ্ছে বিপ্রদাস। ঘরে বলছেন, এই ঘরে যারা রয়েছে, এই যে কাটা অংশ পেয়ারা গাছটা পড়ে রয়েছে, এটা রামের সুমতি গল্পের পেয়ারা গাছ। আর সামনের পুকুরে ছিল কার্তিক গণেশ দুটো মাছ, রুই আর কাতলা উনি না খেতে সোনা নোলক পরিয়ে রেখেছিলেন। উনি যখন দুপুরে খাবার দিতেন, কার্তিককে ডাকলে কার্তিক আসতো, গণেশকে ডাকলে গণেশ আসতো সামনের পুকুর থেকে। আর এইটা হচ্ছে সিমেন্টের ঠেক, পেয়ারা গাছটাকে এর ওপরে ঠেক দিয়ে রাখা ছিল। আর উনি যে পুকুরটার কথা বললেন, ঠিক বাড়ির উল্টো দিকে এই হচ্ছে সেই পুকুর। এইখানে ঢোকবার কোনো এন্ট্রি ফি নেই, ফ্রি এন্ট্রি। তো এবার আমরা ওনার বাড়ি থেকে বেরিয়ে এই বাগান দিয়ে আমরা চলে যাচ্ছি ডান দিকে। এবার আমরা এসে পৌঁছালাম এই সমাধিস্থলে, যেখানে ওনাদের দু ভাইয়ের সমাধি করা আছে। এই যে পাশাপাশি দুই ভাইয়ের সমাধি, আর সামনের দিকে কবির দ্বিতীয় পক্ষের স্ত্রী হিরণময়ী দেবীর সমাধি করা। বন্ধুরা, যারা দেউলটি ঘুরতে আসবেন তারা এসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবন তো দেখবেনই, এবং সাথে দেখে নেবেন ঠিক বাসভবনের উল্টো দিকে রূপনারায়ণ নদী। এই রূপনারায়ণ নদী বেশ কিছুটা সময় এখানে অতিবাহিত করতে পারবেন।
বন্ধুরা, আশা করব আমার এই নতুন ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তাহলে প্লিজ আমার এই ভিডিওটাকে একটু লাইক করে দেবেন আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করে দেবেন। এতে কি হবে, আমি আরও উৎসাহিত হয়ে আপনাদের কাছে আরও ভালো ভালো ভিডিও পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।